আসলে আমাদের মতন মানুষ সফল হতে হলে পিছনে কষ্টটাই বেশি থাকে। কষ্ট ব্যতীত সফল হওয়া সম্ভব না। আর বিশেষ করে পাশে কেউ সফল না হওয়া পর্যন্ত কেউ পাশে থাকে না। পাইলট হাই স্কুলে ক্লাস 8 পর্যন্ত লেখাপড়া করছি। তারপরে আমি লেখাপড়া বাদ দিই। আমি বাড়িতে কৃষি কাজ করতাম, টুকটাক ব্যবসা করতাম। 2006 সালে আমি জুলাইয়ের দিক দিকে আর কি, ওই দিক দিয়ে তখন আমি বেগুন লাগাইছিলাম। আমি ভোরে গিয়েছিলাম আমার জমিতে, বেগুনের জমি দেখতে। তো জমিতে যা দেখে যে আমার জমিতে বেগুনের গাছগুলা পোকা খেয়ে ফেলছে। তো সেই সুবাদে আমি বাড়িতে আসছিলাম ওষুধের দাম নিতে আর ওষুধ নিতে। তো ওষুধের দাম নিতে আসতে রাস্তায় আমি রাস্তাটা ভুলে যাই, আমি ব্রিজের উপর চলে যাই আর কি। আমাদের যে এখানে ছোট একটা কালভার্ট ব্রিজ ছিল, ব্রিজের উপর চলে যাই। ওখানে গিয়ে আমার আবার মনে হলো আমি তো বাড়িতে আসছিলাম, এখানে আসলাম কেন। তো ওই উঠে দাঁড়ায় আবার ভুলে গেছি, উঠে দাঁড়াতে দাঁড়াতে যে বাড়িতে আসতেছি এটা আমি ভুলে গেছি। আবার বাজারে যাইতে লাগছিলাম, ব্রিজ পার হয়ে বাজারে যাইতে যাইতে আমি আবার দেখলাম যে আমার গায়ে জামা নাই। তো জামা নাই, খালি গায়ে তোর বাজার যাওয়া যাবে না। তখন আমি ঘুরে ব্রিজের উপর দিয়ে আসতেছিলাম। ব্রিজের মাঝামাঝি আসার পরে মাথায় চিনচিন করে কিরকম একটা ইয়ে হলো, চোখ টোক সব বন্ধ হয়ে গেলো। পরে আর আমি কিছু বলতে পারি না। আমি হাসপাতালে, আমাকে স্থানীয় উপজেলা হাসপাতালে নিয়ে গেছিল, এখান থেকে রাজশাহী ট্রান্সফার করছিল। তো রাজশাহী আমাকে 15 দিন রাখা ডাক্তারের কাছে যখন জানতে চাওয়া হলো, তখন আমার ফ্যামিলিকে বলছিল যে ছাওয়াল বাড়িতে নিয়ে যে ভালো মন্দ কিছু খাওয়ান, আল্লাহ যতদিন বাঁচায় রাখে। তো ওখান থেকে আমাদের বাড়িতে নিয়ে আসে। আমাকে বাড়িতে এসে থাকতে থাকতে আমাদের উপজেলায় অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিল একজন, উনি সিআরপির নাম বলে। পরে আমাকে নিয়ে সিআরপিতে যাওয়া হয়। সিআরপিতে যা পুরাতন রোগী, আমার বসার জায়গা মানে পিছনে বড় একটা ঘা হয়ে গেছিল। ঘা হলে রোগী সিআরপিতে ভর্তি হতে একটু কষ্ট হয়, সিট ফাঁকা না থাকলে নেয় না। সিআরপিতে ভর্তি হতে আমার 1 মাস 2 দিন না 3 দিন সময় লাগছিল। যাক, সিআরপিতে ভর্তি হওয়ার 2 দিন পরে জানতে পারলাম যে আমি আর কোনোদিন হাঁটতে পারবো না, হাঁটা সম্ভব না। হায়াত মত মানে বাঁচা মরা আল্লাহর হাতে, কিন্তু আমি আর হাঁটতে পারবো না। ওখানে একটা অপারেশন হয়, 6-7 মাস চিকিৎসা করি। ওই সিআরপি আবার চিকিৎসা অবস্থায় কোনো ট্রেনিং ছাড়া আবার ছুটি দিত না সেই সময় রোগীদের, যে আপনি বাসায় যা করবেন, কি করবেন। আপনার বাসায় গেলে আপনার বাবা মা আত্মীয় স্বজন এই 1 সপ্তাহ 2 সপ্তাহ ভালোবাসবে বা ভালোভাবে দেখবে, সারা জীবন আপনাকে দেখবে না ভালোভাবে। তো ওখান থেকে যে কোনো একটা ট্রেনিং নিয়ে আসতে হতে, আমি তখন তো বাপ মার একমাত্র সন্তান, ওই ছোটখাটো মানে কোন রকম বুঝ দেওয়ার মতন একটা ট্রেনিং নিয়েছিলাম, দোকান ট্রেনিং আর কি। ওই ট্রেনিং নিয়ে বাড়িতে আসি। বাড়িতে আসার পরে ওই সিআরপি যেরকম বলছিল যে সারা জীবন ফ্যামিলি হোক আর যে আজত আপন যখন দেখবে না, তারপরে এরকম একটু ইয়াটিয়া হলো আর কি। তারপরে 2008 সালে আমি ভোকেশনাল ট্রেনিং দিই। 2008 সালেই দোকান দেই। তারপর থেকে আল্লাহর রহমতে আছি। এখন আমার আয়ের উৎস হলো গান আমার দোকানই। আমি 2008 সালে ভোকেশনাল ট্রেনিং দিয়েছিলাম মোবাইল সার্ভিসিং প্লাস ইলেকট্রনিক্স এর উপর। তো ইলেকট্রনিক্স এর টিভি মেরামতে এগুলো করতে মানে পার্টস, দেখা যায় একটা পার্টস নষ্ট হলে দৌড় দিয়ে আনতে হয়, সেগুলো সমস্যার জন্য আমি শুধু 2008 সাল থেকে মোবাইলই সার্ভিসিং করি। এর পাশাপাশি যখন দেখলাম যে আমিও যখন এরকম তে আমাদের মতন মানুষের এত কষ্ট, তখন অনলাইনে আমরা কিছু বন্ধু মিলে যারা কিছু করি আর কি, মানে যে কোনো একটা কর্ম করি, সবাই মিলে 2018 সালে একটা সংগঠন করছিলাম, আমরা করব জয় একদিন সংগঠনের নাম। সেটা অনলাইন ভিত্তিক, গোটা বাংলাদেশি। আমরা এটাতে কি করি মানে ওই প্রতি মাসে একটা চাঁদা জমা করি আর কি। সেই চাঁদার টাকা দিয়ে মানে আমাদের মতো অসহায় প্রতিবন্ধী ভাই বোন যারাই আছে তাদেরকে হেল্প করি। সেটি মাসে হতে পারে, 6 মাসে হতে পারে, 1 বছর মধ্যে হলে যে কোনো সহযোগিতা করি। আর আমি আমার এলাকার যত প্রতিবন্ধী আছে মানে
সবসময় চেষ্টা করি তাদের খোঁজ খবর রাখার জন্য। ঈদে, তারপরে হলো গান শীতে কম্বল টম্বল, হুইল চেয়ার। এই কিছুদিন আগে এক মুরব্বী এসে কান্নাকাটি করতেছে, তার ওয়াইফ মনে করেন যে ঘর থেকে বের হতেই পারতেছে না, একটা হুইল চেয়ার লাগবে। তো একটা নতুন হুইল চেয়ার নিয়ে দিতে তো মনে করেন যে সব টিওনো স্যার বা অনেক লেখা দরখাস্ত করতে, তো উনি খুব কান্নাকাটি করতেছিল। তো আমার ব্যবহার করা একটা হুইল চেয়ার ছিল, সেটা ওনাকে দিয়ে দিছি। আমার সংগঠনের সদস্য আলহামদুলিল্লাহ এখন বর্তমান 85 জন। আমার স্থানীয় মানে বড়াইগ্রাম প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার সদস্য 85 জন। এদের দেখভাল মানে এদের সুখে দুঃখে সবসময় এদের পাশে আমি আছি। প্রচুর বাধা সম্মুখীন হয়, বিশেষ করে প্রথম বাধাই যে ল্যাংড়া কিছু করতে পারবে না, এ মোবাইল ঠিক করতে পারবে, এরকম একটা বাধা আসে। আসলে আমাদের মতন মানুষ সফল হতে হলে পিছনে কষ্টটাই বেশি থাকে, কষ্ট ব্যতীত সফল হওয়া সম্ভব না। আর বিশেষ করে পাশে কেউ সফল না হওয়া পর্যন্ত কেউ পাশে থাকে না। চলাচলে বাধা তো আসবেই। যেমন ঈদের পরের দিনে আমার গাড়ির মোটরটা পুড়ে গেছিল, কষ্টদায়ক। আর আমার দোকানে ইনকাম করার প্রচুর কষ্ট। তো আমাদের এই ব্রিজটা ভাঙছিল, আমি হুইল চেয়ার ঠেলে মোটামুটি 2 কিলো হবে, 2 কিলোর উপরে প্রতিদিন 4 বার আসা যাওয়া করতাম হুইল চেয়ার ঠেলে, দোকানে যাইতাম আসতাম শুধু মনের শক্তিতে। আমি বেঁচে আছি এটাই আমার মনের মধ্যে থাকতো, আমি যে অসুস্থ সেটা আমার মনে থাকতো না। আমি বেঁচে আছি, আমি ইনকাম করব, আমি চলবো, হাসি খুশি থাকবো। এই বাধা মানে হুইল চেয়ার বা শারীরিক অসুস্থতা মানে বাধা, এগুলা নিয়ে মানুষ বেশি চিন্তা ভাবনা করে। এই জন্য আমি হুইল চেয়ার নিয়ে আমার একটা ইচ্ছা আছে, গোটা বাংলাদেশ ঘুরে বেড়াবো। মনে করেন 2023 সালে আমি একটা পোস্ট করছিলাম, সবার কাছে দোয়া চাইছিলাম যে আমার জন্য একটা হুইল চেয়ার কেনার মতো সামর্থ্য হয়। তাই আমার এক বন্ধু, সেও আমার মতন, রফিকুল ইসলাম সোহেল, বাড়ি কুমিল্লা। উনি আমার পোস্টার দেখছে যে সাইফুল তোমার হুইল চেয়ার কেনার টাকা কতটুকু জমছে। তো বললাম ভাই এখনো তেমন জমে নাই, তবে দোয়া করেন হয়ে যাবে। ওই কথা হওয়ার 2 দিন পরে আমি ওই সন্ধ্যায় বন্ধ করে ফেলি, অনেক দূর ঘুরে আসতে হয়। তো সন্ধ্যার সময় দোকান বন্ধ করে বাড়িতে আসতে লেগে রয়নার মোড়ে আর কি ব্রিজের কাছে আমি ওই ঠেলা হুইল চেয়ার নিয়ে উল্টে পড়ে গিয়েছিলাম। তো ওই সময় এসে আমি তো মোবাইল ধরি না, আমার তো জ্ঞানী নাই। পরের দিন আমি মোবাইল চালু করে দেখেছি ওই ভাইটা অনেকবার ফোন দিছে আমাকে, দেখে বলে আমি ওনাকে ফোন ব্যাক করছিলাম। তো আমাকে বলতেছে যে সাইফুল তোমার গাড়ির ব্যবস্থা হয়ে গেছে, তুমি সিআরপিতে এসে নিয়ে যাও। ওই বন্ধুটা আর কি গাড়ির ব্যবস্থা করে দিয়েছিল। হ্যাঁ, এই গাড়িটা আমার শরীরের মাপ অনুযায়ী, বডি মাপ মানে আমার পায়ের মাপ, যার মাপের গাড়ি বানায় দেয়। এই গাড়িটা আমি সারাদিন চালালেও ব্যথা হবে না, কিন্তু এখানকার স্থানীয় কোনো টেকনিশিয়ান দিয়ে যদি বানায় তাহলে আমি বসে থাকতে পারবো না। আমার প্রথম দোকানে ক্যাশ ছিল হলো 40,000 টাকা, ওই টাকাটা আমার ফ্যামিলির থেকে দিছে। প্রথম দোকানে তখন দোকানদার ছিলাম কম, এখন অনেক দোকানদার। তো হয় কতদিন 5টা 7টা হয়, 10টা 12টাও হয়, কতদিন 2-1টা হয়, কাজের কোনো ইয়া নাই আর কি। তবু আল্লাহ যে কটাই দেখ আলহামদুলিল্লাহ। মনে করেন আমি একজন হুইল চেয়ার পারসন, হুইল চেয়ারে বসে যদি সারাদিনে 1 টাকাও কামাই করি, সেটা আলাদা একটা শক্তি, আলাদা একটা সম্মান। আর আমি যদি ভিক্ষা করে সারাদিনে 5,000 টাকাও কামাই করি, সে টাকার কোনো মূল্যায়ন নাই।